আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের সংবিধানের যে ইম্পর্টেন্ট ফিচার সেগুলো নিয়ে মেনলি আমরা আলোচনা করছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্নও তোমাদের করা হয়। তাহলে আমরা একটুখানি স্টার্ট করি, দেখা যাক কি কি ফিচার আমাদের কনস্টিটিউশনে রয়েছে এবং যেগুলো ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার সাথে ইম্পর্টেন্ট। এবং এই আইডিয়াটা না থাকলে কিন্তু বেসিক্যালি আমরা যখন চ্যাপ্টার্স গুলো পড়বো তখন আমাদের কিন্তু একটু অসুবিধা হবে। পার্লামেন্টারি স্ট্রাকচার ব্যাপারটা কি, ফেডারেল স্ট্রাকচার কি, ইউনিটারি স্ট্রাকচার কি, রিটেন কনস্টিটিউশন কি, ঠিক আছে, এই যে কনসেপ্ট গুলো কোন দেশ থেকে কোন কোন কনসেপ্ট নেওয়া হয়েছে, কতগুলো পার্ট আছে, কতগুলো শিডিউল আছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আমাদেরকে কিন্তু সেগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে চলো স্টার্ট করা যাক আজকে আমাদের যে বিষয়, স্যালাইন ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, প্রথম ফিচার যেটা বলা হয়েছে সেটা হলো ইট ইজ দ্য লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। এখন প্রশ্ন হলো, যদি রিটেন কনস্টিটিউশন বলা হয় তাহলে প্রথম আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হলো রিটেন কনস্টিটিউশন মানে হলো ইউএসএ, আর আনরিটেন কনস্টিটিউশন হলো ইউকে। কিন্তু স্পেসিফিক্যালি আমাদের কিছু ভুল ধারণা এই ব্যাপারে আছে। প্রথমত হলো ইউকের কনস্টিটিউশন আনরিটেন মানে কিন্তু ইউকের কনস্টিটিউশন সেই বেদের মতো নয় যে লোকে পড়ে পড়ে শুনে শুনে মনে রাখবে। ইটস নট লাইক দ্যাট। ইউএস এর কনস্টিটিউশনও রিটেন, ইউকের কনস্টিটিউশনও রিটেন। ইউএস এর কনস্টিটিউশন একটা পার্টিকুলার ডকুমেন্টে সবটা কম্পাইলড। তুমি যদি দোকানে গিয়ে জিজ্ঞেস করো একটা কনস্টিটিউশন দিন, তাহলে ওরা একটা বই তোমাকে দিয়ে দেবে। তাহলে ইউএস এর কনস্টিটিউশনটা কম্পাইলড ইন এ সিঙ্গেল ডকুমেন্ট। ইউকের কনস্টিটিউশনটা লাইক লাইব্রেরি। তোমাকে জিজ্ঞেস করা হলো ইউকের মনার্কের কাজ কি, বলা হলো ওই ওই বইটাতে লেখা আছে ইউকের মনার্কের কাজ। ওকে। ইউকের প্রেসিডেন্টের কাজ কি, ইউকে তো কোনো প্রেসিডেন্ট নেই। ইউকের প্রাইম মিনিস্টারের কাজ কি, বলা হলো ওই বইতে লেখা আছে। ইউকের পার্লামেন্টের কাজ কি, ওই বইটা লেখা আছে। ইউকের জুডিশিয়ারি কাজ কি, ওই বইটা লেখা আছে। তার মানে এভরিথিং ইজ রিটেন বাট নট কম্পাইলড ইন এ সিঙ্গেল ডকুমেন্ট, ফ্র্যাগমেন্টেড, ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে ইউকে এবং ইউএস এর কনস্টিটিউশনের মধ্যে বেসিক যেটা ডিফারেন্স, ইউএস এর কনস্টিটিউশনটা সবকিছু একটা ডকুমেন্টে কম্পাইলড, তাহলে কম্পাইলড ইন এ সিঙ্গেল ডকুমেন্ট। আর ইউকের যে কনস্টিটিউশনটা সেটা ফ্র্যাগমেন্টেড, ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু দুটোই রিটেন। তাই জন্য যারা কনস্টিটিউশনাল অ্যানালিস্ট তারা ইউএস এর কনস্টিটিউশনকে রিটেন কনস্টিটিউশন বলেন, ইউকেরটাকে তথাকথিতভাবে আনরিটেন বলা হয়। কিন্তু কেন আনরিটেন বা এক্স্যাক্টলি আনরিটেনের মানে কি সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। ভারতের কনস্টিটিউশন কিন্তু রিটেন কনস্টিটিউশন, যেটা কিন্তু ইউএস এর কনসেপ্ট। প্রশ্ন হলো কেন ইউএসএ তে এরকম রিটেন কনস্টিটিউশন হয়েছে। ইউএসএ হলো প্রথম দেশ যারা রিটেন কনস্টিটিউশন ইউজ করেছিল। এবার তোমরা যদি জিজ্ঞেস করো তার পেছনে কিছু কারণ আছে, কারণ ইউএসএ এমন একটা দেশ ছিল, সেই দেশটা তো প্রথমে তৈরি হয়নি। যখন বিভিন্ন দেশ ইউএসএ তে কলোনি তৈরি করেছিল, সেখান থেকে যখন তারা আলটিমেট স্বাধীন হচ্ছে, তখন তাদের মনে হচ্ছে যদি আমরা এক হয়ে থাকতে পারি, যদি আমরা আহ, একটা পার্টিকুলার এন্টিটি হিসেবে থাকতে পারি, তাহলে হয়তো আমাদেরকে রিকগনাইজ করা মুশকিল হবে। তাই জন্যই কিন্তু ফিলাডেলফিয়া যে ডায়লগ সেটা সাইন হয় এবং তারপরে ইউএসএ তৈরি হয়। এবং তাদের মনে হয়েছিল যে প্রপারলি যদি আলটিমেট আমাদের রাজ্যগুলোকে ধরে, কারণ অনেকগুলো রাজ্য তারা মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি হচ্ছে। এরা সবাই কিন্তু বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ারদের কলোনি ছিল। কেউ ছিল ফ্রেঞ্চ কলোনি, কেউ ছিল স্প্যানিশ কলোনি, কেউ ছিল ব্রিটিশ কলোনি। তারা যখন আলটিমেট এক হচ্ছে যাতে আর ফার্দার তাদেরকে কলোনাইজ না করা হয়, তখন তাদের মাথায় ঘুরতে থাকে যে আমাদের এই রাজ্যগুলোকে নিয়ে যেহেতু ইউএসএ তৈরি, তাই এখানে রাজ্যগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এখানে রাজ্যের পাওয়ার অনেক বেশি থাকতে হবে। তাই জন্যই ইউএসএ তে কিন্তু স্টেটস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবং ইউএসএ হলো একটা প্রপার যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, যেখানে স্টেটের আইন তৈরি করার ক্ষমতা, স্টেটের পলিসি তৈরি করার ক্ষমতা অনেক বেশি। তাই জন্য ইউএসএ ইজ এ পিওর ফেডারেল। যাই হোক, তো ইউএসএ তে যেহেতু অতগুলো রাজ্য এক হয়ে আলটিমেট ইউএসএ তৈরি হচ্ছে, তাই জন্য ওরা রিটেন কনস্টিটিউশন, পৃথিবীতে প্রথম রিটেন কনস্টিটিউশন ওখানেই হয়েছিল। এবং প্রথম একটা
যে কম্পাইল ডকুমেন্ট, যখন ধর একটা কম্পাইল বই থাকে তখন দেখবে সামনে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট রাখতে হয়, প্রিএমবেল রাখতে হয়। তাই ইউএসএই হলো প্রথম দেশ যারা কিন্তু প্রিএমবেল অ্যাড করেছিল। প্রিএমবেলের কনসেপ্টটা আমরা ইউএস থেকে নিয়েছি, রিটেন কনস্টিটিউশনের কনসেপ্টও ইন্ডিয়া ইউএস থেকে নিয়েছে। দেখে নাও, দেয়ার আর টু টাইপ অফ কনস্টিটিউশন, আমি অলরেডি এক্সপ্লেন করলাম। একটা হলো রিটেন কনস্টিটিউশন লাইক দ্য আমেরিকান কনস্টিটিউশন, অ্যানাদার ইজ আনরিটেন কনস্টিটিউশন লাইক দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। আমাদের যে কনসেপ্ট, আউট অফ অল দ্য রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লংগেস্ট। আমাদের কনস্টিটিউশন খুব বড়, এক্সট্রিমলি থরো, ইন্ট্রিকেট, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ রয়েছে। অ্যান্ড ইটস এক্সটেন্সিভ ডকুমেন্ট, ইটস আ হিউজ ডকুমেন্টস। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া তোমাদের হলো যে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন সম্বন্ধে, ইন্ডিয়ার কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন। আর এই কনসেপ্ট কিন্তু আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নিয়েছি। আমরা নেক্সট দেখে নিই, নেক্সট ফিচারে কি বলা হচ্ছে। নেক্সট ফিচারে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের পার্লামেন্টে, লেজিসলেচারে যার মেজরিটি সে সরকার তৈরি করে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল যদি বলি, ফর এক্সাম্পল আমি যদি আমাদের পার্লামেন্ট কথা বলি, আমরা জানি পার্লামেন্টে দুটো হাউস আছে। অবভিয়াসলি একটা হাউস অফ দ্য পিপল, দ্যাট ইজ লোয়ার হাউস। দুটো হাউস রয়েছে, একটা হলো লোয়ার হাউস, লোয়ার হাউস, ঠিক আছে, যেটা অরিজিনাল নাম হলো হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলি? লোকসভা বলি। ঠিক আছে, লোকসভায় যার মেজরিটি, লোকসভায় টোটাল সিট কত? 543। 533টার মধ্যে যে দল মেজরিটি পাবে, 273টা সিট পাবে, সেই দল কি ফর্ম করবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্ম করছে। তাহলে লোকসভায় যার মেজরিটি সে ভারত সরকার তৈরি করছে। ঠিক আছে, আর একটা হাউস আছে অবভিয়াসলি, দ্যাট ইজ আপার হাউস। রাজ্যসভা। কাউন্সিল অফ দ্য স্টেটস। কাউন্সিল অফ স্টেটস। কাউন্সিল অফ দ্য স্টেটসে সরাসরি কিন্তু মানুষ ভোট দেয় না, এখানে এমএলএরা ভোট দেয়। এমএলএরা ভোট দিয়ে রাজ্যসভার মেম্বারদেরকে নির্বাচিত করে। আর রাজ্যসভাতে 12 জন নমিনেটেড মেম্বারও থাকে। লোকসভার যারা মেম্বার তারা সরাসরি মানুষের দ্বারা নির্বাচিত। তাহলে আলটিমেট পার্লামেন্টের লোয়ার হাউসে মানুষ ভোট দিচ্ছে। মানুষ কোথায় ভোট দিচ্ছে? কোন হাউসে ভোট দিচ্ছে? লোয়ার হাউসে ভোট দিচ্ছে। আর লোয়ার হাউসে যার মেজরিটি, মিনিমাম যে 273টা সিট পাচ্ছে বা তার বেশি, সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্ম করছে। তাহলে সিম্পল রুল, সেটা হলো পার্লামেন্টে যে হাউসে মানুষ ভোট দিচ্ছে, সেই হাউসে যার মেজরিটি, ভারত সরকার সেই দল তৈরি করছে। আমি যদি বিধানসভার ক্ষেত্রে মানে রাজ্যের ক্ষেত্রে বলি, সেম কনসেপ্ট। স্টেট লেজিসলেচারে দুটো হাউস থাকে ট্র্যাডিশনালি, লেজিসলেটিভ কাউন্সিল
এটাকে কি বলে? বিধান পরিষদ। আর একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধানসভা। বিধানসভায় যার মেজরিটি সে তৈরি করছে রাজ্য সরকার। বিধানসভায় যার মেজরিটি সে তৈরি করছে গভর্নমেন্ট অফ স্টেট। এমনিতেও আমি যদি বলি বিধান পরিষদ সব রাজ্যে নেইও, যেমন ফর এক্সাম্পল আমি যদি ভারতের ক্ষেত্রে বলি 6টা রাজ্য আছে যেখানে বিধান পরিষদ আছে: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ইউপি, মহারাষ্ট্র, কর্ণাটক। এই 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। বিধান পরিষদের ভোটে সরাসরি মানুষ অংশগ্রহণ করে না। যেখানে মানুষ ভোটে অংশগ্রহণ করে, অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা, রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, যার মেজরিটি সেখানে সরকার তৈরি করবে সে। মানে লোকসভায় যার মেজরিটি ভারত সরকার তার, বিধানসভায় যার মেজরিটি আফটার ইলেকশন রাজ্য সরকার তার। আর ভোট মানুষ সরাসরি কোথায় দেয়? রাজ্যের ক্ষেত্রে বিধানসভায়, কেন্দ্রের ক্ষেত্রে লোকসভায়। দিস ইজ কল্ড পার্লামেন্টারি ডেমোক্রেসি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ opted for British parliamentary system of government rather than the American presidential system. আমাদের দেশের সিস্টেমটা কাজ করে, সেটাকে আমরা কি বলি? পার্লামেন্টারি সিস্টেম বলি। কারণ এখানে লেজিসলেচারের যার মেজরিটি সে ভারত সরকার তৈরি, সে সরকার তৈরি করবে। ব্রিটেনেও তাই। ফর এক্সাম্পল আমি যদি ব্রিটেনের ক্ষেত্রে বলি, ব্রিটেনের ক্ষেত্রে দুটো হাউস থাকে ওদের। আমাদের যেমন লোকসভা রাজ্যসভা থাকে দুটো হাউস, ওদেরও তেমন দুটো হাউস থাকে। ওদের লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ দ্য কমন্স। ওদের আপার হাউসকে বলা হয় হাউস অফ দ্য লর্ড। আমাদের যেমন লোয়ার হাউসে যার মেজরিটি ভারত সরকার সে তৈরি করবে, ওদের হাউস অফ দ্য কমন্সে যার মেজরিটি ব্রিটেনে গভর্নমেন্ট সেই দল বানাবে। শুধু পার্থক্যটা হলো আমাদের মাল্টি পার্টি সিস্টেম, আমাদের অনেকগুলো পার্টি আছে, ওদের দুটো পার্টি আছে, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি। তাহলে আলটিমেট পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা কোথা থেকে নিয়েছি? ইউকে থেকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি? পার্লামেন্টারি ডেমোক্রেসির মানে হলো যেখানে পার্লামেন্টে যার মেজরিটি সরকার তার। আমাদের পার্লামেন্টের লোয়ার হাউসে যার মেজরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে তারা ফর্ম করছে, রাজ্যের লেজিসলেচারের লোয়ার হাউসে যার মেজরিটি রাজ্য সরকার সে ফর্ম করছে। তুমি বলতেই পারো আপার হাউসে মেজরিটি কেন ইম্পর্টেন্ট নয়? কারণ আপার হাউসে মানুষ ভোট দেয় না। ইটস এ ডেমোক্রেসি, ইটস এ ডেমোক্রেসি। আপার হাউসে মানুষ ভোট দেয় না, রাজ্যসভায় আমরা ভোট দিই না সরাসরি। আবার অ্যাট দ্য সেম টাইম বিধান পরিষদ তো 22টা রাজ্যে এমনিতেই নেই, শুধু 6টা রাজ্যে আছে। বিধান পরিষদে ভোট দেওয়ার কোনো প্রশ্নই নেই। যেখানে মানুষ ভোট দেবে, কারণ গণতন্ত্র মানে হলো মানুষের দ্বারা নির্বাচিত হবে সরকার। তাহলে যে হাউসে মানুষ ভোট দেবে সেই হাউসে যার মেজরিটি, সেই হাউসের মেজরিটি অনুযায়ী যদি সরকার তৈরি হয়, ইটস এ পার্লামেন্টারি স্ট্রাকচার। বোঝা গেছে? ক্লিয়ার। নেক্সট আমরা পার্লামেন্টারি ফর্মের পর চলে যাই নেক্সট ফিচারে বলা হচ্ছে রুল অফ ল। রুল অফ ল এর মানে কি? দ্য রুল অফ ল মিনস দ্যাট all laws apply equally to all citizens of country and not one no one can be above the law, neither a government official nor a wealthy person nor even the president of India. যদিও প্রেসিডেন্টের কিছু ক্ষেত্রে কিছু ইফস অ্যান্ড বাটস আছে, সেটা আমি অবভিয়াসলি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হলো যেটা তোমাদের জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো পার্লামেন্টারি সিস্টেমের মতো আমাদের দেশে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিচার হলো রুল অফ ল।
এবং এই রুল অফ ল এর কনসেপ্টও কিন্তু আমরা ইউকে থেকে নিয়েছি। রুল অফ ল এর মানে হলো আমাদের দেশে আইনের শাসন রয়েছে। মানে এখানে আলটিমেট যারা দেশ চালাচ্ছে তারা ঠিক করবে না যে তুমি কি দোষ করলে কি শাস্তি পাবে। এখানে আলটিমেট আইন ঠিক করবে যে তুমি কি দোষ করলে কি শাস্তি পাবে। তুমি যদি একটা মার্ডার করো, তুমি যদি একটা রেপ করো, তুমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো, তো আমাদের দেশে যে পিনাল কোডস রয়েছে, এখন রিসেন্টলি বিএনএস নাম চেঞ্জ হয়েছে, আইপিসি আছে, সেই আইপিসি অনুযায়ী তুমি শাস্তি পাবে। অর্থাৎ দেশের আইন অনুযায়ী তুমি শাস্তি পাবে। এখানে নরেন্দ্র মোদী ঠিক করে দেবে না তুমি কি শাস্তি পাবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে না তুমি কি শাস্তি পাবে। তুমি যদি কোনো আইন ভাঙো, আইন অনুযায়ী তুমি শাস্তি পাবে। এবং আইনে যে প্রসিডিওর মেনশন করা আছে, সেই প্রসিডিওর মেনে আলটিমেট পুলিশকে শাস্তি দিতে হবে, এক্সিকিউটিভকে শাস্তি দিতে হবে, কারণ এক্সিকিউটিভের কাজ হলো আইনের রক্ষা করা। এবং আলটিমেট যখন এক্সিকিউটিভ প্রসিডিওর এস্টাবলিশ বাই ল ফলো করবে, জুডিশিয়ারিও কিন্তু এক্সিকিউটিভ যদি প্রমাণ করতে পারে যে তুমি একজন দোষী, সেই অনুযায়ী তোমাকে শাস্তি দেবে। কারণ আলটিমেট তুমি যদি কোনো দোষ করেও থাকো, তুমি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করবে না। পুলিশ বা যে এক্সিকিউটিভ আছে, ইডি হতে পারে, সিবিআই হতে পারে, তাদেরকে কোর্টে প্রমাণ করতে হবে তুমি দোষী, এবং আইন অনুযায়ী তুমি শাস্তি পাবে। এবং পুলিশকেও আইন মেনে, বা ইডি সিবিআই বা যারা এক্সিকিউটিভ তাদেরকেও কিন্তু আইন মেনে পুরো কাজটা করতে হবে। এটা হলো আমাদের দেশে রুল অফ ল। আমাদের দেশে কোনো রুল অফ পার্সন নেই, কোনো ব্যক্তির দ্বারা এখানে কিন্তু কিছু নিয়ন্ত্রিত হয় না। এখানে আলটিমেট যা হয় সেটা মানুষের দ্বারা এই তোমার আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের দেশে আইনের শাসন রয়েছে, কোনো ব্যক্তির শাসন নেই। এটা এক সময় ছিল, জাহাঙ্গীর যা বলে দেবে তাই হবে, জাহাঙ্গীর বলে দেবে কি শাস্তি হবে, শাহজাহান বলে দেবে কি শাস্তি হবে, কারণ তখন ব্যক্তির শাসন ছিল। এখন আছে হলো আইনের শাসন। আশা করি বুঝতে পেরেছো। এই রুল অফ ল এর কনসেপ্টও কিন্তু আমরা ইউকে থেকে নিয়েছি। আমি কেন বললাম এখানে প্রেসিডেন্টের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে, প্রেসিডেন্টের ক্ষেত্রে বা গভর্নরের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি একজন মানুষ, সে যখন প্রেসিডেন্ট বা গভর্নরের অফিসটা হোল্ড করছে, বুঝতেই হবে তাকে, সে প্রেসিডেন্ট হলো আমাদের দেশের সাংবিধানিক প্রধান, আর গভর্নর হলো একটা রাজ্যের সাংবিধানিক প্রধান। তো যেহেতু তারা খুব ইম্পর্টেন্ট একটা দুটো পোস্ট হোল্ড করছে, তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল চার্জেস লাগানো যায় না। সেটা কিন্তু তারা যতদিন এই পোস্টটা হোল্ড করছে ততদিন। এখানে ব্যক্তি প্রেসিডেন্ট বা ব্যক্তি গভর্নর ইম্পর্টেন্ট নয়। আজকে দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের প্রেসিডেন্ট, কালকে অন্য কেউ প্রেসিডেন্ট হবে, তখন দ্রৌপদী মুর্মুর এগেনস্টে আমরা ক্রিমিনাল প্রসিডিংস করতেই পারি। আজকে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দুদিন পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল অন্য কেউ হবে, গভর্নর অন্য কেউ হবে, তখন তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা যেতেই পারে। এবং যদি কোনো গভর্নর বা প্রেসিডেন্ট এমন নয় যে সে কোনো খুন করে ফেললো এবং তার কোনো শাস্তি হলো না, আমরা চাইলেই প্রেসিডেন্ট পার্লামেন্টকে থ্রু প্রসেস অফ ইমপিচমেন্ট তাকে রিমুভ করতে পারে। পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট রিমুভ হয়ে যেতে পারে, ইমপিচমেন্ট প্রসেস আছে আর্টিকেল 61। গভর্নরকে ভারত সরকার রিমুভ করতে পারে একটা রাজ্যের গভর্নর হিসেবে, এবং তারপর যখন সে আর সেই পদ অধিকার করছে না, পদটা হোল্ড করছে না, তখন তার এগেনস্টে অ্যাকশন নিয়ে যেতে পারে। যেহেতু তারা খুব ইম্পর্টেন্ট দুটো কনস্টিটিউশনাল অফিস হোল্ড করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অফিস হোল্ড করে, তাই যতদিন তারা সেই অফিসটা হোল্ড করছে তখন তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না। সিভিল প্রসিডিংস করলেও একটা 2 মাসের নোটিশ দিয়ে সেটা করতে হয়। আদারওয়াইজ আমাদের দেশে পুরোপুরিভাবে রুল অফ ল রয়েছে। এইটা একটা ওয়ান কাইন্ড অফ এক্সেপশন, পুরোপুরি এক্সেপশন নয়, অফিসটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ব্যক্তি প্রেসিডেন্ট বা ব্যক্তি গভর্নরের সাথে এর কোনো সম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছো রুল অফ ল কনসেপ্ট, এটাও ইউকে থেকে নেওয়া। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হলো আমাদের দেশের জুডিশিয়ারি, ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিয়া অ্যাজ এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। দেখো ইন্ডিয়ার যদি জুডিশিয়ারিটা আমরা বলি, ইন্ডিয়ার সবচেয়ে নিচে সাবঅর্ডিনেট কোর্টস রয়েছে। ডিস্ট্রিক্ট কোর্ট সাবঅর্ডিনেট কোর্টের আন্ডারেই পড়ে, তার উপরে রয়েছে হাইকোর্ট, তার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট। এর কথাটা আমি যেটা বলতে চাইছি, যে কোনো আইন যদি তুমি ভাঙো, যে কোনো আইন, সেটা কেন্দ্রীয় আইন হোক, সেটা রাজ্যের আইন হোক, আলটিমেট তোমার প্রথম বিচার হবে সাবঅর্ডিনেট কোর্টে, লোয়ার কোর্টে। লোয়ার কোর্টের আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট যেমন আছে প্রতিটা ডিস্ট্রিক্টে, তেমন সাব ডিস্ট্রিক্ট কোর্ট হয়, ফ্যাক্টরি কোর্ট হয়, মুন্সিফ কোর্ট হয়, ঠিক আছে, শহরাঞ্চলে মেট্রোপলিটন কোর্টস হয়, ফ্যামিলি কোর্টস হয়, লেবার কোর্টস হয়, প্রচুর কোর্ট, যেগুলো সব লোয়ার কোর্ট। মেনলি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের চাপ যাতে কমানো যায়, তাই জন্য লোয়ার কোর্ট গুলো তৈরি হয়। তো লোয়ার কোর্টে তোমার প্রথম বিচার হবে। এবার প্রথম বিচারের পর যখন তোমার বিচার হলো, তখন তুমি তোমার বিচারে সন্তুষ্ট নও, ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য ভার্ডিক্ট, তখন তুমি যেটা করতে পারো,
এই সাবঅর্ডিনেট কোর্টের বিচার থেকে, আমি ডিস্ট্রিক্ট কোর্টটাকে সাবঅর্ডিনেটেড কোর্টের আন্ডারেই বলছি, তারপর তুমি যেটা করতে পারো, রাজ্য স্তরে সবচেয়ে হাইয়েস্ট কোর্ট সেটা হলো হাইকোর্টে কি করতে পারো, অ্যাপিল করতে পারো। তুমি বলতেই পারো যে লোয়ার কোর্টে আমাকে যে বিচার করা হয়েছে তাতে আমি খুশি নই, আমার মনে হচ্ছে আমার বিচারে কিছু ভুল আছে। তখন তুমি অবভিয়াসলি হাইকোর্টে অ্যাপিল করতে পারো। হাইকোর্ট দুটো জিনিস করবে, হাইকোর্ট আইদার লোয়ার কোর্টে যে ভার্ডিক্ট এসছে সেটাকেই আপহেল্ড করবে, সেটাকেই বহাল রাখবে, অথবা হাইকোর্ট নিজের মতো করে একটা ভার্ডিক্ট দেবে। যদি হাইকোর্টের ভার্ডিক্টেও তুমি খুশি না হও, সেই ক্ষেত্রে তুমি সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপিল করতে পারো। কিন্তু সুপ্রিম কোর্ট যখন যে ভার্ডিক্ট দেবে সেই ভার্ডিক্টই তোমাকে মেনে নিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের ওপরে অন্য কোনো কোর্টে যাওয়ার তোমার কিন্তু আর জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্ট হলো ফাইনাল কোর্ট অফ অ্যাপিল। বোঝা গেছে? এবার ইন্টিগ্রেটেড জুডিশিয়ারির মানে হলো একটা কোর্ট থেকে আর একটা কোর্টেই যে যাওয়া যাচ্ছে, এটা সম্ভব হয়েছে কারণ কারণ ভারতবর্ষে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি আছে। আজকে যদি লোয়ার কোর্টের সাথে আপার কোর্টের কোনো সংযোগ না থাকতো, যদি আমরা বলতাম ইন্ডিয়া ইজ এ সেপারেশন অফ কোর্টস, ইন্ডিয়ান জুডিশিয়ারি ইজ এ সেপারেশন অফ কোর্টস, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের দেশে ধরো হাইকোর্টস গুলো তৈরি হয়েছে যে আইনের মাধ্যমে, সেটা হলো হাইকোর্ট অ্যাক্ট 1861। এই হাইকোর্ট অ্যাক্ট 1861-র মাধ্যমে আমাদের দেশে হাইকোর্ট গুলো তৈরি হয়েছে। যেমন ক্যালকাটা হাইকোর্ট তৈরি হয়েছে 1 জুলাই 1862। তার কিছুদিন আগে ম্যাড্রাস হাইকোর্ট তৈরি হয়ে গিয়েছিল। ম্যাড্রাস হাইকোর্ট যদিও অপারেট করা শুরু করেছে ক্যালকাটা হাইকোর্ট। ম্যাড্রাস হাইকোর্ট 26শে জুন 1862, বা ধরো আগস্ট মাসে তৈরি হয় বোম্বে হাইকোর্ট। এগুলো সব 1862 সালের এই হাইকোর্ট গুলো তৈরি হয়, 1862। তারপর 1866-এ ফোর্থ হাইকোর্ট হিসেবে তৈরি হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট, যেটা ইউপির এখন হাইকোর্ট আছে। এটা 1966 সালে তৈরি হচ্ছে। তাহলে হাইকোর্ট তো অনেক আগে তৈরি হয়েছে, এমন নয় যে হাইকোর্ট ছিল না। কিন্তু প্রবলেম হলো তখন হাইকোর্ট গুলোতে আমরা অ্যাপ্রোচ করতে পারতাম না, মানে লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে অ্যাপ্রোচ করার কোনো জায়গা ছিল না। কেন? কারণ সেই সময় আমাদের দেশে যে জুডিশিয়ারি সেটা সাবঅর্ডিনেট, সেটা ইন্টিগ্রেটেড ছিল না, মানে সাবঅর্ডিনেট কোর্টস আছে। সাবঅর্ডিনেট কোর্টস থেকে আমরা যে হাইকোর্টে যাব সেই উপায় আমাদের ছিল না, বিকজ দেয়ার ইজ নো রুট। কিন্তু এই প্রথম সাবঅর্ডিনেট কোর্টের সাথে হাইকোর্ট জোড়া হচ্ছে বা ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি হচ্ছে যে আইনের মাধ্যমে, সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এ প্রসঙ্গে বলে রাখি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর রেকমেন্ডেশনে আমাদের দেশে একটা কোর্ট তৈরি হয়, যে কোর্টটা হলো ফেডারেল কোর্ট। আর এই ফেডারেল কোর্ট তৈরি হয় 1937 সালে। এবং যখন ফেডারেল কোর্ট তৈরি হয়, সেই ফেডারেল কোর্টটা থেকে কিন্তু প্রথম ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি কনসেপ্টটা আসছে। ফর এক্সাম্পল, 1937 সাল থেকে ফেডারেল কোর্ট তৈরি হওয়ার পর থেকে 1950 সালের 28 জানুয়ারি, যেদিন সুপ্রিম কোর্ট অফিসিয়ালি তৈরি হচ্ছে, তার আগে অব্দি আমাদের দেশের সিস্টেমটা ছিল একদম নিচে ছিল সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট থেকে আমরা যেতে পারতাম হাইকোর্ট, কারণ দেশে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি তৈরি হয়েছিল তার আগেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে। সেখান থেকে আমরা যেতাম ফেডারেল কোর্ট। যদিও ফেডারেল কোর্ট হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ছিল না, কারণ তার উপরে ছিল ব্রিটিশ প্রিভি কাউন্সিল, যারা হিয়ারিং করতো লন্ডনে বসে। এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন ফেডারেল কোর্টকে রিপ্লেস করে ভারতবর্ষে তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট 1950 সালের 28 জানুয়ারি। সুপ্রিম কোর্টের নিচে আসছে হাইকোর্ট, তার নিচে আসছে
সাবঅর্ডিনেট কোর্ট। তাহলে সাবঅর্ডিনেট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এটা কেন হচ্ছে? বিকজ আমাদের দেশে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি আছে। কবে থেকে আছে? আমি এর আগেই বললাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর মাধ্যমে এই ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি তৈরি হয়, যেটা অফিসিয়ালি 1937 সাল থেকে আজও ভারতবর্ষে রয়েছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। এবং আমি যদি বলি ভারতবর্ষের জুডিশিয়ারি, অলসো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বাই এনেবলিং দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি টু বি ফ্রি ফ্রম ইনফ্লুয়েন্স অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। আমাদের দেশের জুডিশিয়ারি কেন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি? কারণ আমাদের দেশে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যারা জাজেস, তারা প্রেসিডেন্টের মাধ্যমে নিয়োগ হলেও মাথায় রাখতে হবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কথায় তাদের নিয়োগ করে না। এই ক্ষেত্রে একটা সিস্টেম আছে, কলেজিয়াম সিস্টেম, যেখানে সুপ্রিম কোর্টের 4জন সিনিয়র জাজ থাকে। তারা একটা নামকে রেকমেন্ড করে এবং তাদের রেকমেন্ডেশন অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজকে নিয়োগ করে। এখানে প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভের কোনো হাত নেই, কারণ আমাদের দেশের জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেডটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। খুব ইম্পর্টেন্ট ফিচার, মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাই আমাদের দেশের নেক্সট কনস্টিটিউশনাল ফিচার, সেটা হলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তোমরা সবাই জানো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কথাটার মানে কি। তার মানেটা হলো, যারা 18 বছর যাদের বয়স, তারা ভোট দিতে পারবে। শুধু দুটো অপশন, এক নম্বর হলো ইলেকটোরাল রোল, মানে দুটো ক্রাইটেরিয়া। ইলেকটোরাল রোল, সেখানে তাদের নাম এনলিস্ট করতে হবে, ধর্ম বর্ণ যাই হোক তাতে কোনো যায় আসে না। সেটার কথা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 325-এ বলা আছে। আর তোমার বয়স 18+ হতে হবে, যেটা আমাদের দেশের কনস্টিটিউশনের আর্টিকেল 326-এ বলা আছে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায়, তাহলে আমাদের দেশে আমরা ভোট দিতে পারবো। আমাদের ধর্ম বর্ণ জাত সেক্স যাই হোক না কেন কিছু যায় আসে না। তবে এইখানে আমি যে 18টা বললাম, এটা একসময় ছিল 21, এটা 21 থেকে কমিয়ে 18 করা হচ্ছে বাই 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা রাজীব গান্ধী সরকার পার্লামেন্টে এই অ্যামেন্ডমেন্টটা পাস করে 1988, যেটা এনফোর্স হয় 1989। ইন্ডিয়ান ডেমোক্রেসি ফাংশনস অন দ্য বেসিস অফ ওয়ান পার্সন ওয়ান ভোট। একজন ব্যক্তি একটাই ভোট দিতে পারে। এভরি সিটিজেন অফ ইন্ডিয়া হু ইজ 18 ইয়ার্স অফ এজ অর অ্যাবভ ইজ এন্টাইটেলড টু ভোট ইন দ্য ইলেকশন ইরেসপেক্টিভ অফ কাস্ট, সেক্স, রেস, রিলিজিয়ন অর স্টেটাস। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কেন ইম্পর্টেন্ট? কারণ একসময় তোমরা জানো আমাদের দেশে সেপারেশন অফ ফ্র্যাঞ্চাইজ ছিল, সেপারেশন অফ ইলেক্টরেট ছিল, ভোটারদেরকে সেপারেট করা হতো। আমরা পড়েছিলাম 1909-এর যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল, আমরা আমাদের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেখানে পড়েছিলাম 1909-এর যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আনা হয়েছিল, সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-তে আমরা দেখেছিলাম সেপারেশন অফ ইলেক্টরেট হয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিসের ভিত্তিতে? না, ধর্মের ভিত্তিতে। সেপারেশন অফ ইলেক্টরেট কিসের বেসিসে হয়েছিল? অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। পরে আমরা দেখেছি র্যামসে ম্যাকডোনাল্ডের মতো ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তারা ভারতবর্ষে কাস্ট বেসড ইলেক্টরেট সেপারেশন করেছিল। কিন্তু বর্তমানে কোনো সেপারেশন নেই। তোমার ধর্ম বর্ণ তোমার জাত হোয়াট এভার ইট ইজ তাতে যায় আসে না। তোমার যদি বয়স 18-এর বেশি হয় এবং তোমার যদি ইলেকটোরাল লিস্টে নাম থাকে, তাহলে তুমি ভোট দিতে যেতে পারবে। সেটা আমাদের কনস্টিটিউশনে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। নেক্সট ফিচারে আমরা চলে যাব, সেটা হলো ড্রন ফ্রম দ্য ভেরিয়াস সোর্সেস। আমাদের কনস্টিটিউশনের যে ফিচারগুলো সেগুলো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে এবং অবভিয়াসলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকেও মোস্ট অফ দ্য ফিচার নেওয়া হয়েছে। The Constitution of India has borrowed most of its provisions from the Constitution of various other countries as well as the Government of India Act 1935। কোথা থেকে কি নেওয়া হয়েছে সেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা একটুখানি আমাদেরকে দেখে নিতে হবে, চর্চায় আনতে হবে। ইউকের কথা যদি বলি, আমি আগেই তোমাদেরকে বলেছি ইউকে থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি। পার্লামেন্টারি সিস্টেম, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, সেই ফিচারটা ইউকে থেকে নেয়া। রুল অফ ল, এটাও ইউকে থেকে নেয়া। দ্য আইডিয়া অফ সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের দেশের কনস্টিটিউশনে পার্ট 2-তে সিটিজেনশিপের কথা বলা আছে। সেখানে একটা আর্টিকেল আছে, সেটা হলো আর্টিকেল 9, যেখানে বলা আছে তুমি
ভারতের নাগরিক থাকাকালীন অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে পারবে না। মানে আজকে যদি তোমাকে অন্য কোনো দেশে যেতে হয়, তাহলে তুমি যেতেই পারো, একটা লিগাল পারমিশন বা ভিসা নিয়ে ভারতের নাগরিকত্ব তুমি হোল্ড করছো এবং তুমি অন্য কোনো দেশে গেছো, এবং সেখানে তুমি আহ, সেই দেশে কোনো কাজের জন্য, ওয়ার্ক পারমিট হোক, এডুকেশন পারমিট হোক, সেই পারমিশন নিয়ে তুমি সেই দেশে থাকতে পারো। ভিসা মেয়াদ শেষ হয়ে গেলে ভিসার একটা টার্ম হয়, তখন তুমি সেই ভিসাকে রিনিউ করে আবার যতদিন সেই ভিসার মেয়াদ থাকবে ততদিন থাকতে পারো, তারপর ইউ ক্যান কাম ব্যাক। তো তুমি নন রেসিডেন্ট, ভারতবর্ষে তুমি রেসিডেন্ট নও, বাট তুমি ইন্ডিয়ান, তো সেই ফিচার আমাদের দেশে রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যদি হঠাৎ ইউকে তে গিয়ে মনে হয় বা ইউএসএ তে গিয়ে মনে হয় যে তুমি ইউকে বা ইউএস এর নাগরিকত্ব নেবে, তাহলে তোমাকে যেটা করতে হবে, আগে ইন্ডিয়ান নাগরিকত্ব তোমাকে রিনাউন্স করতে হবে, পরিত্যাগ করতে হবে, অফিসিয়ালি ডিক্লেয়ার করতে হবে, ভারত সরকারকে জানাতে হবে, ভারতের হোম মিনিস্ট্রিকে জানাতে হবে যে তুমি ভারতের নাগরিকত্ব আর হোল্ড করতে চাইছো না, তুমি অন্য দেশের নাগরিকত্ব নিতে চাইছো। তারপরে তুমি অন্য দেশের নাগরিকত্ব নিতে পারবে। আর যদি তুমি ভারত সরকারকে না জানাও, ভারত সরকার যদি জানতে পারে, অবভিয়াসলি জানতে পারবে, কারণ অ্যাম্বাসাডাররা রয়েছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে সে। তো যখন ভারত সরকার জানতে পারবে যে তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছো এবং তুমি ভারতের নাগরিকত্ব রিনাউন্স করোনি, সেই সময় কিন্তু অটোমেটিক্যালি তোমার ভারতের নাগরিকত্ব টার্মিনেট হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম যদি অন্য কোনো মানুষ ভারতবর্ষে আসে, সেই ভিসা নিয়ে ভারতবর্ষে থাকতেই পারে, কিন্তু সে যদি মনে করে ভারতের নাগরিকত্ব নেবে, তাহলে তাকে তার দেশের নাগরিকত্ব আগে রিনাউন্স করতে হবে, করে ভারতের নাগরিকত্ব নিতে হবে। কারণ ভারতের নাগরিক থাকাকালীন তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অ্যাট দ্য সেম টাইম হোল্ড করতে পারবে না। আমাদের দেশ সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট ইউকে থেকে নেওয়া, আর্টিকেল 9 এটার ব্যাপারে বলাও আছে। আমরা যখন সিটিজেনশিপ পড়বো আমরা বিশদে এটা নিয়ে আলোচনা করব। নেক্সট বলছে রিটস। রিটস মানে হলো আমাদের সুপ্রিম কোর্ট, স্পেসিফিক্যালি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস এর কথা আমরা পড়বো। ফান্ডামেন্টাল রাইটস এর কথা পার্ট 3 তে বলা আছে। ইউএস থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট নিয়েছি। এই ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের রাষ্ট্র আমাদের থেকে কেড়ে নেয়, ভায়োলেট হয়, তাহলে আর্টিকেল 32 আমাদেরকে ক্ষমতা দিয়েছে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। সুপ্রিম কোর্ট আগে অবভিয়াসলি ভেরিফাই করে দেখবে যে আদৌ আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে কিনা। যদি হয়, তাহলে সুপ্রিম কোর্ট কিছু রিট পিটিশন জারি করতে পারে। এরকম ভাবে কিছু রিট পিটিশন আছে, যেমন ধরো হেভিয়াস কর্পাস, এগুলো ব্যাপারে ডিটেলে আমরা পড়বো যখন ফান্ডামেন্টাল রাইটস পড়বো। ম্যান্ডামাস, সার্সারারি, প্রোহিবিশন, অ্যান্ড কিউ অরেন্টো, এই রিটস গুলো সুপ্রিম কোর্ট জারি করতে পারে অন দ্য রেকমেন্ডেশন অফ আর্টিকেল 32। হাইকোর্টের ক্ষেত্রে যদি বলি, হাইকোর্টের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস অথবা লিগাল রাইটস ভায়োলেশন হলেও হাইকোর্ট রিট জারি করতে পারে অন দ্য রেকমেন্ডেশন অফ আর্টিকেল 226। এই রিটস এর কনসেপ্ট আমরা ইউকে থেকে নিয়েছি। তাহলে ইউকে থেকে কি কি নেওয়া হয়েছে সেটা আমরা পড়লাম। নেক্সট আমরা দেখব ইউএস থেকে আমরা কি কি নিয়েছি। আমি একটু আগেই বলছিলাম ফান্ডামেন্টাল রাইটস এর কথা। ফান্ডামেন্টাল রাইটস হলো খুব ফান্ডামেন্টাল ইন নেচার, মানে যে রাইটস গুলো ছাড়া একজন মানুষ লিটারালি বাঁচতে পারে না। মানে তুমি ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারবে। এই যে আমি আজকে তোমাদেরকে পড়াচ্ছি কেন, বিকজ আই হ্যাভ দ্য রাইট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমার বাক স্বাধীনতা রয়েছে, আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এবং আমাকে এই অধিকার দিয়েছে আমার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19। 6 থেকে 14 বছরের বাচ্চারা তারা পড়াশোনা করতে পারে, কারণ তাদেরকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 21A। 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে বেসিক এডুকেশন দেওয়া হবে। যদি তার পেরেন্টস না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো তাকে ফ্রি অফ কস্ট পড়াবে। অবভিয়াসলি 14 বছর অব্দি। মানে কেউ যদি এমবিএ করতে চায় এবং গভর্নমেন্টকে বলে ফ্রিতে পড়াতে, সেটা তো সম্ভব নয়, কারণ সেটা ইকোনমিক ক্যাপাসিটির বাইরে চলে যাবে। কিন্তু এগুলো হলো ফান্ডামেন্টাল রাইটস, ভেরি ভেরি ফান্ডামেন্টাল ইন নেচার, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। রাইট টু লাইফ, আর্টিকেল 21 আমরা ডিসকাস করব। ঠিক আছে, যদি আজকে পুলিশ আমাদেরকে ইলিগালি ডিটেন করে, কিছু প্রোটেকশন আমাদের রয়েছে। আর্টিকেল 22 প্রোটেকশন দিচ্ছে আমাদেরকে ইলিগাল ডিটেনশনের ক্ষেত্রে। সো বুঝতে হবে এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস অবভিয়াসলি আমাদের কনস্টিটিউশনের পার্ট 3 তে
ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে বলা আছে। আর ফান্ডামেন্টাল রাইটস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটু আগে তোমরা যদি দেখো, বা এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্স মানি সেটা হলো আমাদের যে লিবার্টি আছে, সেই লিবার্টি যদি আজকে রাষ্ট্র কেড়ে নেয় তাহলে আর্টিকেল 19 তোমাকে সেভ করবে। ইকুয়ালিটি যদি আজকে রাষ্ট্র কেড়ে নেয় তাহলে আর্টিকেল 14, 15, 16, 17 তোমাকে সেভ করবে। সো আমাদের যে ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস একটা ভূমিকা আছে। ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট ইউএস থেকে নেওয়া হয়েছে। নেক্সট হলো জুডিশিয়াল রিভিউ। আমাদের দেশের ফান্ডামেন্টাল ল হলো কনস্টিটিউশন। কনস্টিটিউশনের উপরে আমাদের দেশে অন্য কোনো আইন নেই। আমাদের দেশে ফান্ডামেন্টাল ল হলো কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন যদি ফান্ডামেন্টাল ল হয়, তাহলে কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে ভারতবর্ষে যদি কোনো পার্লামেন্ট বা লেজিসলেচার যদি কোনো এনাক্টমেন্ট আনে, যদি কোনো আইন আনে, বা ভারত সরকার বা কেন্দ্রীয় রাজ্য সরকার যদি কোনো পলিসি আনে, সেই পলিসিকে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারবো। আমাদের যদি মনে হয় সেই পার্টিকুলার পলিসিটা কনস্টিটিউশনাল নয়, কনস্টিটিউশনের সাথে ইনকনসিস্টেন্ট, সেটাকে চ্যালেঞ্জ করা যাবে। এবং সেটাকে চ্যালেঞ্জ করার পর সুপ্রিম কোর্ট সেটাকে রিভিউ করবে। রিভিউ করে আগেও আদৌ দেখবে যে আদৌ সেটা কনস্টিটিউশনাল কিনা। যদি সেই পুরো আইনটা আনকনস্টিটিউশনাল হয় তাহলে পুরো আইনটাকে ভয়েড করে দেওয়া হবে, যাতে সেটা ফার্দার আর এনফোর্স না করতে পারে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার। যদি আইনটার কিছুটা পার্সেন্ট আনকনস্টিটিউশনাল হয় তাহলে যতটা পার্সেন্ট আনকনস্টিটিউশনাল ততটা পার্সেন্টকে কিন্তু ভয়েড করে দেওয়া হবে। বিকজ আমাদের দেশের এই কনসেপ্টটাকে আমরা জুডিশিয়াল রিভিউর কথা বলি। এই জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট আমরা ইউএস থেকে নিয়েছি। নেক্সট হলো ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। আমাদের আর্টিকেল 61 এই প্রসেসটা বলা আছে। প্রেসিডেন্ট যদি সংবিধান বিরোধী কোনো কাজ করে তাকে পার্লামেন্ট ইমপিচ করতে পারে। এই কনসেপ্ট অবভিয়াসলি আমাদের ইউএস থেকে নেওয়া। রিমুভাল অফ দ্য জাজেস, আর্টিকেল 124 ক্লজ 4। মিসবিহেভিয়ার এবং ইনক্যাপাসিটির ক্ষেত্রে তোমাদেরকে আমি পড়াবো, আমাদের যারা জাজেস আছেন তাদেরকে রিমুভ করতে পারে পার্লামেন্ট, পার্লামেন্টের রেকমেন্ডেশনের প্রেসিডেন্ট। সেটাও কিন্তু কনসেপ্ট আমরা ইউএস থেকে নিয়েছি। এবং অবভিয়াসলি প্রিএমবেল এর কনসেপ্ট সেখানে এখানে মেনশন করা নেই। প্রিএমবেল, প্রিএমবেল একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, এই কনসেপ্টটা আমরা ইউএস থেকে নিয়েছি। এটাও আমরা নোট ডাউন করে নিলাম। নেক্সট যদি যাই, আয়ারল্যান্ড থেকে আমরা কোন কোন কনসেপ্ট নিয়েছি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপির কথা আমাদের কনস্টিটিউশনের পার্ট 4 এ আছে। আর্টিকেল কভারেজ যদি বলি 36 থেকে 51 আর্টিকেলের মাধ্যমে, মানে ভেতরে ডিপিএসপির কথা বলা আছে। ডিপিএসপির কনসেপ্ট আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। ডিপিএসপি মানে কি? ডিপিএসপি মানে হলো আমাদের কনস্টিটিউশন স্টেটকে বা রাষ্ট্রকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। সেই ইনস্ট্রাকশন গুলো রাষ্ট্র যখন কোনো পলিসি তৈরি করবে বা রাষ্ট্র যখন কোনো আইন তৈরি করবে, সেই পলিসি বা আইন তৈরির সময় সেটা ফলো করতে হবে। যদি সেটা ফলো করতে পারে রাষ্ট্র, তাহলে আলটিমেট মানুষের ওয়েলফেয়ার হবে, দেশের মানুষ ইকুয়ালিটি পাবে, জাস্টিস পাবে। সেটার কথা ডিপিএসপি তে বলা আছে। যদিও সমস্ত ইনস্ট্রাকশন গুলো রাষ্ট্রকে মানতে হবেই অক্ষরে অক্ষরে সেটা নয়, ডিপিএসপি গুলো জাস্টিসিয়েবল নয়, ডিপিএসপি গুলোকে চ্যালেঞ্জ করে তুমি রাষ্ট্রকে কোর্টে নিয়ে যেতে পারবে না। বাট ডিপিএসপি গুলো অবশ্যই মাথায় রাখা উচিত, কারণ এগুলোও খুব ফান্ডামেন্টালি নেচার মানুষকে ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিস দেওয়ার জন্য। তার সাথে অবভিয়াসলি আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি প্রসিডিওর ফর দ্য নমিনেশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। আমি তোমাদেরকে বললাম রাজ্যসভায় টোটাল 245 জন মেম্বারের মধ্যে আমরা যদি দেখি 233 জন মেম্বার তারা ইলেক্টেড এবং 12 জন মেম্বার তারা নমিনেটেড। জেনারেলি কালচার, আর্ট, সায়েন্স, সোশ্যাল সার্ভিস এরকম জায়গা থেকে 12 জন মেম্বারকে নমিনেট করা হয়। তোমরা জানো সুধা মূর্তি, সচিন টেন্ডুলকার, মেরি কম, রেখা, এদেরকে বিভিন্ন সময় কিন্তু আমাদের সংসদ, রাজ্যসভা নমিনেট করেছে, নমিনেটেড মেম্বার্স। সেই কনসেপ্ট কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। কিছু অ্যাপলিটিক্যাল ফেসেসকে পার্লামেন্টে রাখা, এটাই হলো মেন উদ্দেশ্য। সেই কনসেপ্ট আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, এটার কথা আর্টিকেল 55 এ বলা আছে, যে পদ্ধতিতে প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়। কারণ প্রেসিডেন্টের ভোটটা তো সরাসরি মানুষ দেয় না। আমরা যে সমস্ত এমএলএ এমপিদেরকে জেতাই, যারা
আমাদের পার্লামেন্টের ইলেক্টেড এমপি রাজ্যসভা লোকসভায় তারা প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করে, এবং আমাদের যারা এমএলএ আছেন 28টা রাজ্যে প্লাস দিল্লি এবং পুডুচেরি যাদের এমএলএ আছেন তারাও কিন্তু প্রেসিডেন্টের ভোটে পার্টিসিপেট করে। এই যে প্রেসিডেন্টের ভোটের যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি, যেটা মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট আর্টিকেল 55-এ বলা আছে। প্রেসিডেন্টের চ্যাপ্টারে আমরা পড়বো দ্য কনসেপ্ট হ্যাজ বিন টেকেন ফ্রম আয়ারল্যান্ড। নেক্সট আমরা যদি দেখি ক্যানাডা, ক্যানাডা থেকে যেটা মেনলি নেওয়া হয়েছে সেটা হলো আমাদের যে কোয়াসি জুডিশিয়াল যে আমাদের কনস্টিটিউশন, দ্য প্রভিশন অফ এ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। দেখো আমরা দেখেছি যে আমাদের যে মডেলটা, কারণ আমাদের দেশে যেহেতু রাজ্য আইন তৈরি করতে পারে, আমাদের দেশে আমি যদি বলি আমাদের দেশে টোটাল 12টা কনস্টিটিউশনের শিডিউল আছে, আমি আজকেই তোমাদেরকে বলবো। সেই শিডিউলটার মধ্যে একটা শিডিউল আছে যেটা হলো শিডিউল 7, 7 নম্বর শিডিউল। সেখানে কিন্তু ইউনিয়ন লিস্টের কথা বলা আছে। ইউনিয়ন লিস্ট মানে হলো সেই বিষয় যার উপর ভারতবর্ষের পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, কেন্দ্রীয় বিষয়। স্টেট লিস্ট হলো সেই বিষয় যার উপর ভারতবর্ষের রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারে, এবং কনকারেন্ট লিস্ট হলো সেই বিষয় যার উপর রাজ্যের আইনসভা এবং আমাদের যে কেন্দ্রীয় আইনসভা মানে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার দুজনেই আইন তৈরি করতে পারছে। তাহলে এই যে শিডিউল, এই শিডিউলে কিন্তু আমরা দেখছি রাজ্যের আইন তৈরি করার ক্ষমতা আছে, রাজ্যের আইনসভা তারা কিন্তু রাজ্যের আইনগুলো তৈরি করে। কনসেপ্ট এখানে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো রাজ্যের আইনসভা আইন তৈরি করতে পারছে, রাজ্যের সরকার পলিসি তৈরি করতে পারছে, তার মানে আমাদের দেশে একটা ফেডারেল মডেল আছে। আমাদের দেশে কনস্টিটিউশন ক্ষমতা দিয়েছে রাজ্যগুলোকে যে তারা তাদের মতো করে আইন তৈরি করতে পারবে, তারা তাদের মতো করে পলিসি তৈরি করতে পারবে। কিন্তু যদি তুমি পাশাপাশি রাখো সেন্টারকে আর স্টেটকে, তাহলে দেখবে সেন্টার এবং স্টেটের মধ্যে অনেক বেশি পাওয়ারফুল হলো সেন্টার। কেন? এমার্জেন্সি যখন হয় আমাদের দেশে, জরুরি অবস্থা আর্টিকেল 352, আমরা দেখি যে আলটিমেট স্টেট গুলোর কোনো পলিসি তৈরি করার ক্ষমতা হচ্ছে না, স্টেট গুলো কোনো আইন তৈরি করতে পারছে না, কারণ সবটা কন্ট্রোল করছে কেন্দ্র। তাই তো রাজ্যে যখন এমার্জেন্সি হয় যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলি, রাষ্ট্রপতি শাসন বলি, তখন আমরা সেম মডেল দেখি। আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্টের যদি প্রয়োজন হয় বা বিষয় হয়, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে রাজ্যের বিষয় তার উপর কিন্তু পার্লামেন্ট আইন তৈরি করতে পারে প্রয়োজনে, ন্যাশনাল ইন্টারেস্টে। তো এরকম অনেক প্রভিশন আমরা দেখবো। ফর এক্সাম্পল এই যে কনকারেন্ট লিস্ট, এই যে কনকারেন্ট লিস্টের বিষয়, এই কনকারেন্ট লিস্টের বিষয়ের উপর রাজ্য এবং কেন্দ্র দুজনেই আইন তৈরি করতে পারে। যদি এমন হয় যে রাজ্য আর কেন্দ্রের আইন সেম, তাহলে সেটাই থাকছে। যদি এমন হয় যে রাজ্য আর কেন্দ্রের আইন আলাদা, তাহলে কিন্তু রাজ্যটা অবসলেট হয়ে যাবে, কেন্দ্রেরটা বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে কেন্দ্র বেশি স্ট্রং রাজ্যের থেকে, সেই কনসেপ্ট কানাডা থেকে নেওয়া হয়েছে। কারণ ইউএসএ যদি বলা হয়, ইউএসএ হলো পিওর ফেডারেল। ইউএসএ তে কিন্তু অনেক বেশি ক্ষমতা রাজ্যগুলোকে দেয়া আছে। ইউএস এর ক্ষেত্রে রাজ্যগুলোর স্টেটগুলোর কনস্টিটিউশন আছে। ইউএস এর ক্ষেত্রে প্রতিটা স্টেটে আলাদা করে নাগরিকত্ব আছে। ইউএসএ ইজ এ ডাবল সিটিজেনশিপ, স্টেটের সিটিজেনশিপ আছে, সেন্ট্রালের সিটিজেনশিপ আছে। ইউএস এর ক্ষেত্রে প্রতিটা রাজ্যের আলাদা কনস্টিটিউশন আছে, আলাদা ফ্ল্যাগ আছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ, একটা পাসপোর্ট নিয়ে তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে পারো, একটা ভিসা নিয়ে তুমি ইন্ডিয়ার যে কোনো রাজ্যে যেতে পারো যদি তুমি অন্য দেশ থেকে ভারতে আসতে চাও তো। তাহলে ইউএসএ পিওর ফেডারেল। ইভেন ইউএস এর ক্ষেত্রে কনকারেন্ট লিস্টে যদি রাজ্য আর কেন্দ্র দুটো আলাদা আইন তৈরি করে, তাহলে ইউএস এর ক্ষেত্রে রাজ্যের আইনটা বহাল থাকে, কেন্দ্রেরটা থাকে না। বুঝতেই পারছো ইউএসএ পিওর ফেডারেল। আর ইন্ডিয়া, কেসি ওয়্যার বিখ্যাত কনস্টিটিউশনাল অ্যানালিস্ট, তিনি ইন্ডিয়াকে বলেছেন কোয়াসি ফেডারেল, মানে হলো আধা যুক্তরাষ্ট্রীয়। কোয়াসি মানে আধা, আমরা এটাকে অনেক সময় সেমি ফেডারেলও বলে থাকি। আর এই কনসেপ্টটা কিন্তু আমরা যে দেশ থেকে নিয়েছি সেটা হলো কানাডা। কানাডাতেও কিন্তু সেম সিস্টেম রয়েছে। নেক্সট পয়েন্ট, রেসিডুয়ারি পাওয়ার অফ দ্য সেন্টার। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্টের বাইরেও যদি কিছু পড়ে থাকে সেটাকে আমরা বলি রেসিডিউ, অবশিষ্ট। সেই অবশিষ্ট বিষয়ের উপর আইন তৈরি করতে পারে কেন্দ্র। এটাও কিন্তু একটা ফিচার যে কেন্দ্র বেশি স্ট্রং,
কারণ রাজ্যকেও তো তুমি এই ফিচারটা দিতে পারতে, দেওয়া হয়নি। ইউএসএ তে কিন্তু রেসিডুয়ারি লিস্টের উপর আইন বানায় রাজ্য, ইন্ডিয়াতে বা কানাডাতে রেসিডুয়ারি বিষয়ের উপর রাজ্য বানায়, আইন বানায় পার্লামেন্ট, কেন্দ্র। তার মানে এই কনসেপ্টটাও সেম কনসেপ্ট। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর্স বাই সেন্টার, ইভেন আমিও বলবো এটাও একটা সেম ফিচার, যেখানে কেন্দ্রের যে কনস্টিটিউশনাল হেড, সে রাজ্যের কনস্টিটিউশনাল হেডকে সিলেক্ট করছে, অ্যাপয়েন্ট করছে। কেন্দ্র ঠিক করে দিচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধান কে হবে, তার মানে কেন্দ্র বেশি স্ট্রং রাজ্যের থেকে। সেম কনসেপ্ট কানাডা থেকে নেওয়া হয়েছে। অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, আর্টিকেল 143 তে বলা আছে, আর্টিকেল 143 তে বলা আছে যদি প্রয়োজন হয়, দুটো মেনলি ক্ষেত্র হয়, একটা হলো প্রি কনস্টিটিউশনাল ম্যাটার, কনস্টিটিউশন তৈরির আগের কোনো সমস্যা নিয়ে যদি কিছু ডিসপিউট হয়, বা কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ইম্পর্টেন্ট পাবলিক ম্যাটার, সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রেসিডেন্ট ক্যান সিক দ্য অ্যাডভাইস অফ সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের থেকে অ্যাডভাইস দিতে পারে, যার কথা আর্টিকেল 143 বলা আছে। আর এই কনসেপ্টটা আমরা কানাডা থেকে নিয়েছি। নেক্সট আমরা দেখব আর কোন কোন দেশ থেকে কি কি ফিচার নেওয়া আছে। ফ্রান্স, ফ্রান্স থেকে ইন্ডিয়ান প্রিএমবেলে আমরা যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কনসেপ্ট নিয়েছি, সেটা আমরা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নিয়েছি। আমরা দেখেছিলাম 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু তিনি অবজেক্টিভস রেজলিউশন নিয়ে আসছেন, যেখানে তিনি বলছেন যে এই যে সংবিধান, এই সংবিধান শুধুমাত্র গাইডলাইন হিসেবে কাজ করবে তা নয়, এই সংবিধান মানুষের যে না পাওয়াগুলো সেগুলোকে পাওয়ায় পরিণত করবে। লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস এগুলো আমরা পাইনি ব্রিটিশ আমলে বা তার আগে, সেগুলোকে পাওয়ার কথা অবজেক্টিভ রেজলিউশনে বলা হচ্ছে। এটা একটা প্রস্তাব ছিল, যেটা আলটিমেট গণপরিষদ মেনে নেয়। 22 জানুয়ারি এই পার্টিকুলার প্রস্তাবটা অ্যাকসেপ্ট হয়ে যায়। সেই লিবার্টি, সেই পার্টিকুলার যে তোমার ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সেই কনসেপ্ট আমরা ফ্রান্স থেকে নিয়েছি। জাস্টিস আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমরা পড়বো, সেটা আমরা ইউএসএসআর থেকে নিয়েছি, সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়েছি। এখন আর সোভিয়েত ইউনিয়ন নেই, এখন তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়া বা অন্যান্য দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু ইউএসএসআর থেকে আমরা জাস্টিসের কনসেপ্ট নিয়েছিলাম। এই লিবার্টির কনসেপ্ট, ফ্র্যাটার্নিটি কনসেপ্ট, সৌভ্রাতৃত্ব, যেগুলো আমরা প্রিএমএল এ পড়বো, তো সেই কনসেপ্ট আমরা ফ্রান্স থেকে নিয়েছি। ইন্ডিয়ান স্টেট কেম টু বি রেকগনাইজড অ্যাজ রিপাবলিক অফ ইন্ডিয়া ইন দ্য লিনিয়েজ অফ দ্য কনস্টিটিউশন অফ ফ্রান্স, ফ্রান্সের সংবিধান থেকে আমরা কিন্তু রিপাবলিকের কনসেপ্ট নিয়েছি। রিপাবলিকের কনসেপ্ট মানে হলো আমাদের দুজন হেড, একজন হেড অফ স্টেট, যে হলো অবভিয়াসলি প্রেসিডেন্ট, আর একজন হলো হেড অফ দ্য গভর্নমেন্ট। তাহলে আমি যদি বলি কে কে হেড, হেড অফ দ্য স্টেট হলো প্রেসিডেন্ট, হেড অফ দ্য গভর্নমেন্ট হলো প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার তো মানুষের দ্বারা নির্বাচিতই, কারণ আলটিমেট প্রাইম মিনিস্টার হলো সেই দলের লিডার যে দলের মেজরিটি আছে লোকসভাতে, তবেই সরকার তৈরি হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে এই যে প্রেসিডেন্ট, তিনিও কিন্তু ভারতবর্ষে ইলেক্টেড, ভারতবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত। এটাকে আমরা কনসেপ্ট অফ রিপাবলিক বলি, যে কনসেপ্ট আমরা ফ্রান্স থেকে নিয়েছি, এটা যেন আমরা মাথায় রাখি। ইউকের ক্ষেত্রে কিন্তু ওদের যে হেড অফ দ্য স্টেট, সে কিন্তু একই ফ্যামিলি থেকে বিলং করে এবং বছরের পর বছর থাকছে। সে মারা গেলে তার পরবর্তী জেনারেশন আসবে, তার মানে ইউকেতে হেরিডিটারি রুল আছে, এবং সেম ফ্যামিলি বাকিংহাম প্যালেস থেকে তারা বিলং করছে। তাই ইউকে ইজ এ মনার্ক, ইউকেতে রাজতন্ত্র রয়েছে, ইউকেতে গণতন্ত্র রয়েছে, কারণ ইউকের হেড অফ দ্য গভর্নমেন্ট সে মানুষের দ্বারা নির্বাচিত, কারণ তার দল মানুষের দ্বারা নির্বাচিত, হাউস অফ দ্য কমন্সে। কিন্তু ইউকেতে অবভিয়াসলি রাজতন্ত্র আছে। ভারতবর্ষে কিন্তু রাজতন্ত্র নেই, ভারতবর্ষ প্রজাতন্ত্র, কারণ ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট, যিনি স্টেটের প্রধান, তিনিও নির্বাচিত। আর সরকারের প্রধান তো অবশ্যই নির্বাচিত হতেই হবে, তাকে নির্বাচিত হতে হবে ইন দ্য সেন্স যে ভারতবর্ষের সরকার যদি কাউকে তৈরি করতে হয়, তাকে লোকসভাতে যে দলের মেজরিটি, সেই দল আলটিমেট ভারত সরকার তৈরি করবে, যেটা পার্লামেন্টারি ফর্ম, যেটা আমরা ইউকে থেকে নিয়েছি। রিপাবলিকের কনসেপ্ট আমরা ফ্রান্স থেকে নিয়েছি।
কারণ রিপাবলিক মানে হলো হেড অফ দ্য স্টেট উইল বি ইলেক্টেড। আমাদের ক্ষেত্রে আমরা প্রেসিডেন্টের ভোটে সরাসরি অংশগ্রহণ করি না, এটা যেমন ঠিক, কিন্তু এটাও ঠিক যে প্রেসিডেন্টের যে ভোটটা হয় সেখানে মানুষ পরোক্ষভাবে হলেও অংশগ্রহণ করে, কারণ আমরা যে এমএলএ এমপিদেরকে ভোটে জেতাই তারাই আলটিমেট গিয়ে প্রেসিডেন্টকে নির্বাচিত করছে। দ্য কনসেপ্ট হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রান্স। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট বলা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স নেওয়া হয়েছে। নেক্সট অস্ট্রেলিয়া থেকে যে কনসেপ্টটা নেওয়া হয়েছে সেটা হলো কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম কিছু বিষয় আছে যার উপর রাজ্য এবং কেন্দ্র দুজনেই আইন তৈরি করে, এই কনসেপ্ট কিন্তু কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউসেস। আমাদের যদি প্রয়োজন হয়, ধরো একটা পার্টিকুলার বিল লোকসভায় পাশ করেছে, রাজ্যসভায় আটকে গেছে, বা উল্টোটা রাজ্যসভায় পাশ করেছে, লোকসভায় আটকে গেছে, সেই সময় অনেক সময় জয়েন্ট সেশনের প্রয়োজন হয়। জয়েন্ট সেশনের কথা আমাদের সংবিধানের আর্টিকেল 108-এ বলা আছে। এই জয়েন্ট সেশনের কনসেপ্ট আমরা অবভিয়াসলি পড়বো যখন আমরা পার্লামেন্ট চ্যাপ্টারটা পড়বো। এই জয়েন্ট সেশনের কনসেপ্ট কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। জয়েন্ট সেশনের পরে নেক্সট আমরা চলে যাই সোভিয়েত ইউনিয়ন, মানে ইউএসএসআর এর সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। দেখো, ইউএসএসআর এর সংবিধানে প্রথম যেটা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, আর্টিকেল 51A পার্ট 4A। ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে সংবিধানে ছিল না, পরে অ্যাড হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। এই কনসেপ্ট ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন থেকে নেয়া। নেক্সট হলো কনস্টিটিউশন ম্যান্ডেটেড প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন যদিও কনস্টিটিউশনের ব্যাপার নয়, প্ল্যানিং কমিশন আমাদের দেশে 1950 সালে তৈরি করা হয়, জওহরলাল নেহরু সরকার তৈরি করে। প্ল্যানিং কমিশন 1951 সাল থেকে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান দেওয়া শুরু করে। পরে 2015 সালের 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ তৈরি হয়েছে, নরেন্দ্র মোদী সরকার তৈরি করেছে। তো প্ল্যানিং কমিশনের কনসেপ্ট ইউএসএসআর থেকে নেয়া, 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টও তাই। আর আমি যে তোমাদের বলছিলাম জাস্টিস, জাস্টিসের মধ্যে আমাদের দেশের প্রিএমবেলে আমরা দেখব, বা ইভেন আমাদের ডিপিএসপির আর্টিকেল 38-এ দেখব, 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে: সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। সেই জাস্টিসের কনসেপ্টও কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে বা ইউএসএসআর থেকে নিয়েছি। যদি ইউএসএসআর তোমরা অপশনে না থাকো তাহলে সেক্ষেত্রে রাশিয়া বলতে পারি, বাট যেহেতু জাস্টিসের কনসেপ্ট যখন নেওয়া হচ্ছে সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল দেশটা, তাই আমরা এটাকে সোভিয়েত ইউনিয়নই বলবো। সোভিয়েত ইউনিয়ন ইজ দ্য মোস্ট প্রেফারেবল আনসার। নেক্সট আমরা চলে যাই সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়েছে প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট। আমাদের দেশের আর্টিকেল 368 অনুযায়ী পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে, পার্লামেন্ট যদি চায় পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। তা বলে হ্যাঁ, সবটা নয়, আমাদের সংবিধানে কিছু এমন পার্ট আছে যেটা নন অ্যামেন্ডেবল পোর্শন, যেটাকে আমরা বেসিক স্ট্রাকচার বলি। যেমন আজকে যদি পার্লামেন্ট চায়, পার্লামেন্ট কি তা বলে ডেমোক্রেসিকে চেঞ্জ করে অটোক্রেসি করে দেবে? মানে ভারতবর্ষে আর কোনো ভোট হবে না, চীনের মতো যাবে? নিশ্চয়ই না। পার্লামেন্ট যদি চায়, পার্লামেন্ট কি আমাদের দেশের পার্লামেন্টারি স্ট্রাকচারকে চেঞ্জ করে দেবে? না। পার্লামেন্ট যদি চায়, আজকে আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমরা আর্টিকেল 32-র মাধ্যমে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। পার্লামেন্টকে আর্টিকেল 32 রিমুভ করে দেবে? না। তো কিছু পার্ট আছে যেটা আমরা অ্যামেন্ড করতে পারি না, সেটাকে বেসিক স্ট্রাকচার বা মৌলিক গঠন বলা হয় সংবিধানের। সেটার বাদে অন্য জায়গায় কিন্তু, অন্য যে জায়গাগুলো প্রভিশন গুলো আছে সেগুলো কিন্তু অ্যামেন্ডেবল। সেটা পার্লামেন্ট বিভিন্ন মেজরিটির মাধ্যমে, ফ্লেক্সিবল কনস্টিটিউশন আমাদের, কিছু কিছু জায়গা খুব ইজি অ্যামেন্ড করা, কিছু কিছু জায়গা খুব টাফ অ্যামেন্ড করা, রিজিড অ্যান্ড ফ্লেক্সিবলের একটা মিক্সচার রয়েছে। তো সেই ক্ষমতা পার্লামেন্টে রয়েছে। আর্টিকেল 368-তে বলা হয়েছে বেসিক স্ট্রাকচার, মানে পার্লামেন্ট চাইলেও সবটা অ্যামেন্ড করতে পারবে না, সেটা সুপ্রিম কোর্টের একটা ইন্টারপ্রিটেশন। কেশবানন্দা ভারতী কেস 1973-তে এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা আমাদের দেশের সংবিধানে ইন্টারপ্রিটেশন হয়েছিল। আর এছাড়া ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার, আমাদের রাজ্যসভার আমি বলছিলাম একটু আগেই তোমাদেরকে 233 জন মেম্বার, তারা বিভিন্ন রাজ্যগুলো থেকে এবং অবভিয়াসলি দিল্লির এবং পুডুচেরি, যেখানে আর কি বিধানসভা আছে, সেখান থেকে নির্বাচিত। তো এই যে রাজ্যসভার মেম্বাররা নির্বাচিত হন এমএলএদের দ্বারা, মানে আমরা যে এমএলএদেরকে ভোট দিচ্ছি, বিধায়কদেরকে, তারা আলটিমেট রাজ্যসভার মেম্বারদেরকে জিতিয়ে পাঠাচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যসভা মেম্বারের
একটা লিস্ট থাকে, আমাদের কনস্টিটিউশনের 4th শিডিউলে তার লিস্ট আছে। সেই কনসেপ্ট আমরা সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নিয়েছি। তারপরে আমরা যেটা চলে আসবো জার্মানির কনস্টিটিউশন। অ্যাকচুয়ালি ওয়েমার জার্মানি, নাজি জার্মানি থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল। সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস গুলো সাসপেন্ড করে দেবে প্রেসিডেন্ট ডিউরিং এমার্জেন্সি। আমাদের দেশে যখন এমার্জেন্সি হয় তখন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা আছে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেগুলো সাসপেন্ড করে দেওয়ার। এখানে কিছু চেঞ্জেস আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দুটো এমন ফান্ডামেন্টাল রাইট আছে যেটা কখনোই সাসপেন্ড করতে পারে না প্রেসিডেন্ট, ইভেন এমার্জেন্সির সময়ও নয়। একটা হলো আর্টিকেল 20, একটা হলো আর্টিকেল 21। এটা প্রাথমিকভাবে না হলেও এটা পরে আমাদের সংবিধানে অ্যাড হয় 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। এই দুটো আর্টিকেল ছাড়া আমাদের যে কোনো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যামেন্ড করা যায়, ইভেন এমার্জেন্সির সময়ও সাসপেন্ড করা যায়। অ্যামেন্ড বলছি, সাসপেন্ড করা যায়। আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায় বাই আর্টিকেল 358 যেখানে বলা আছে। আর বাকি ফান্ডামেন্টাল রাইটস গুলো হয়তো সাসপেন্ড হয় না, টেম্পোরারি সাসপেন্ড হয়, কিন্তু সেগুলোকে এনফোর্স করানো যায় না সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে। যেটা ফান্ডামেন্টাল রাইট এনফোর্সেবল আমরা জানি, কিন্তু সেটা এনফোর্স হয় না ডিউরিং এমার্জেন্সি। সেই কনসেপ্ট আমরা ওয়েমার জার্মানি থেকে নিয়েছি। ঠিক আছে, তো এরপর আমরা যেগুলো দেখবো অন্যান্য দেশ থেকে কি কনসেপ্ট নেওয়া হচ্ছে, তারপর একটা দেখে নিই জাপান। জাপান থেকে আমরা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই কনসেপ্ট স্পেসিফিক্যালি আমাদের আর্টিকেল 21 আমরা যখন পড়বো, আর্টিকেল 21 দেখবো যে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের রাইট টু লাইফ, সেটা আমাদের পুলিশ বা এক্সিকিউটিভ তারা কেড়ে নিতে পারে। এমন ঘটনা হলো যে আমাকে হয়তো অ্যারেস্ট করা হলো, কিন্তু অবশ্যই যখন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে তখন যে প্রসিডিওরটা ফলো করা হবে তখন যেন সেটা আইন মেনে হয়। এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর কনসেপ্ট, কারণ মানে ইল্লিগাল ডিটেনশন করা যাবে না। হঠাৎ ইচ্ছে হলো পুলিশের এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, কোনো প্রসিডিওর মেনটেন করলো না, কোনো আইন না মেনে করা হলো। আমাদের দেশে রুল অফ ল রয়েছে, তো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, রুল অফ ল এরই একটা সাবসেকশন বা একটা সাব কনসেপ্ট। যে কনসেপ্ট আমরা জাপান থেকে নিয়েছি। আমরা যখন আর্টিকেল 21 পড়বো তখন ডিটেলে আমরা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল বা আমাদের যে ডিউ প্রসেস অফ ল সেই কনসেপ্ট গুলো ডিটেলে বুঝবো। আপাতত তোমরা দেখে নাও এই কনসেপ্ট আমরা জাপান থেকে নিচ্ছি। এছাড়া কনস্টিটিউশনের ফিচার নিয়ে যদি আমি বলি, তাহলে আমাদের কনস্টিটিউশনের পার্টস, আমাদের টোটাল কনস্টিটিউশনটাকে আমাদের 25টা পার্টে ভাগ করা আছে। ওয়েন কনস্টিটিউশন ওয়াজ এনফোর্সড, মানে 26শে জানুয়ারি, 26 jan 1950 যখন সংবিধান এনফোর্স করা হচ্ছে, তখন সংবিধানটাকে টোটাল 22টা পার্টে ভাগ করা হয়েছিল। টুডেজ ডেট মানে বর্তমানে আমাদের সংবিধানে 25টা পার্ট আছে। তার মানে বুঝতেই পারছো, 22টা পার্ট ইনিশিয়ালি ছিল, আজকে আছে 25টা। একটা পার্ট ডিলিট হয়ে গেছে, পার্ট 7। 4টে পার্ট অ্যাড হয়েছে, পার্ট 4A, পার্ট 14A, পার্ট 9B, পার্ট 9A। এই 4টে পার্ট অ্যাড হচ্ছে, একটা কমে হচ্ছে 21, 4টে পার্ট অ্যাড হয়ে হচ্ছে 25। অ্যামেন্ডমেন্টস গুলো আমাদের দেখে নিতে হবে, এখানে লিস্ট করা আছে। 7th পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে প্রিন্সলি স্টেটস গুলোর কথা বলা ছিল, একটাই আর্টিকেল, আর্টিকেল 238, সেটা আমরা রিপিল করে দিয়েছি বাই 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। এবং 4টে পার্ট অ্যাড করা হচ্ছে পার্ট 4A, ফান্ডামেন্টাল ডিউটি, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976-এ। পার্ট 14A, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976-এ। পার্ট 9A, মিউনিসিপ্যালিটিস, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। পার্ট 9B, কোঅপারেটিভ সোসাইটি, 97th অ্যামেন্ডমেন্ট 2011। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হলো স্পেসিফিক্যালি, তোমরা দেখবে আমাদের দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল খুব বিখ্যাত, তোমরা সবাই জানো। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। যখন আমাদের দেশে ধরো যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা যারা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদের যদি কোনো ডিসপিউট হয় তখন এই ট্রাইব্যুনাল গুলো এই প্রবলেম সলভ করে। এসিটি সিএটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কনসেপ্ট কিন্তু আমাদের পার্ট 14-তে ছিল, এটা আগে ছিল না। এটা 76 সালে 47 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হচ্ছে। তাহলে একটা পার্ট ডিলিট হয়েছে, দ্যাট ইজ পার্ট 7। 4টে পার্ট অ্যাড হয়েছে, 4A, 14A, এই দুটোই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 9B, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 9A, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 9B, 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 4টে ডিলিট হয়েছে, একটা অ্যাড হয়েছে, 25টা পার্ট আছে। আমরা যদি দেখি আমাদের স্কেডিউল গুলোর কথা, আমাদের টোটাল স্কেডিউল ইনিশিয়ালি ছিল 8টা, তার সাথে 4টে স্কেডিউল নতুন করে অ্যাড হচ্ছে, বর্তমানে আছে কটা, 12টা। ফার্স্ট স্কেডিউলে কি আছে? স্কেডিউল কিছুই নয়, যদি কেউ জিজ্ঞেস করে স্কেডিউল মানে কি, এটা হলো একটা রেফারেন্স লিস্ট আমরা বলতে পারি। এটা হলো কনস্টিটিউশনের কিছু রেফারেন্স লিস্ট।
যে রেফারেন্স লিস্ট গুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা রেফার করি, যেমন আর্টিকেল 1-এ বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট। তাহলে এই যে তার রেফারেন্স কোন কোন স্টেটের লিস্ট হলো আমাদের দেশের কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল লয় আমাদের ফার্স্ট শিডিউলে সেটা বলা আছে আমাদের টোটাল 28টা স্টেট এবং আমাদের টোটাল যে 8টা ইউনিয়ন টেরিটরি তার লিস্টের তোমরা ফার্স্ট শিডিউলে পাবে। নেক্সট দেখো সেকেন্ড শিডিউলে কিছু ইম্পর্টেন্ট অফিস তার এমোলিউমেন্ট স্যালারি অ্যালাওয়েন্সেস বলা আছে, যেমন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর, স্পিকার, আমাদের সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, তাদের স্যালারির কথা আমাদের সেকেন্ড শিডিউলে বলা আছে। থার্ড শিডিউলে ওথ প্রসেস, কিভাবে ওথ নিচ্ছে ইম্পর্টেন্ট অফিসগুলো, স্টেট মিনিস্টার, পার্লামেন্টের মেম্বার্স, সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজ, সিএজি, কন্ট্রোলার অডিটর জেনারেল, যার কথা আর্টিকেল 148-এ বলা আছে, যার কাজ হলো আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাকাউন্টস গুলোকে অডিট করা। তো এই তারা কিভাবে ওথ নেবে, ওথ শপথ পড়ার যে কনসেপ্ট, সেটা আমাদের 3 নম্বর শিডিউল, থার্ড শিডিউলে বলা আছে। ফোর্থ শিডিউল আমি অলরেডি তোমাদেরকে বলেছি, রাজ্যসভায় বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সংখ্যক যারা রাজ্যসভার এমপি তারা নির্বাচিত হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি সবচেয়ে বেশি নির্বাচিত হয় ইউপি থেকে, পপুলেশন বেশি বলে 31, ওয়েস্ট বেঙ্গল থেকে বলতে গেলে 16। এই কোন রাজ্য থেকে কতজন যাবে, টোটাল 233 জন থাকে, ইনক্লুডিং পুডুচেরি থেকে আছে, যেমন দিল্লি থেকে, যেহেতু দিল্লিতে বিধানসভা আছে দিল্লি থেকেও যায়, এনসিটি দিল্লি থেকে 3 জন, মানে ইউনিয়ন টেরিটরির মধ্যে থেকে শুধু দিল্লি আর পুডুচেরি থেকেই যায়, কারণ এই দুটো জায়গাতেই শুধু বিধানসভা আছে, এখান থেকে 1 জন, টোটাল 233 জন। কোন রাজ্য এবং কোন ইউনিয়ন টেরিটরি থেকে কতজন যাবে তার লিস্ট ফোর্থ শিডিউলে বলা আছে। ইট প্রোভাইডস আ নাম্বার অফ সিটস অ্যালোকেটেড টু ইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইন দ্য কাউন্সিল অফ স্টেট দ্যাট ইজ রাজ্যসভা। তো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট চলে যাও ফিফথ শিডিউল। ফিফথ শিডিউলে আমাদের প্রেসিডেন্ট কিছু পার্টিকুলার এরিয়াকে শিডিউলড এরিয়া, শিডিউল ট্রাইব এরিয়া বা শিডিউল কাস্ট এরিয়া ডিক্লেয়ার করতে পারে, তার লিস্ট ফিফথ শিডিউলে দেওয়া আছে। সিক্স শিডিউলে কিছু ট্রাইবাল এরিয়া আছে যেখানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করতে পারে, সেটাও প্রেসিডেন্ট তৈরি করতে পারে, কিছু কিছু রাজ্যে সেটা সরা যায়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই লিস্টটা তোমরা সিক্স শিডিউলে পাবে। সেভেন শিডিউল আমি অলরেডি বলেছি, আমাদের যারা লেজিসলেচার, পার্লামেন্ট ইউনিয়ন লিস্টের বিষয়গুলোর উপর আইন বানাতে পারে, রাজ্যের আইনসভা রাজ্যের বিষয়ের উপর আইন তৈরি করতে পারে, পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভা দুজনেই কনকারেন্ট লিস্টের যে বিষয় তার উপর আইন তৈরি করতে পারে, এবং এই লিস্টগুলো সেভেন শিডিউলে দেওয়া আছে। এইট শিডিউলে আমাদের টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ বলা আছে যারা কনস্টিটিউশনালি রিকগনাইজড। ঠিক আছে, এটা ইনিশিয়ালি 14টা ছিল, পরে আরো 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়। এই পুরো লিস্টটা আমরা এইট শিডিউলে পাবো, যেখানে আসামিজ, বেঙ্গলি, বোড়ো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সান্থালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, এগুলোর কথা বলা আছে। খেয়াল করে দেখো এই লিস্টে কিন্তু তুমি ইংলিশ পাবে না, তার মানে ইংলিশ আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, ইংলিশ এবং হিন্দি আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশ আমাদের দেশে কোনো শিডিউল শিডিউল ল্যাঙ্গুয়েজ নয়। ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাট এটা কিন্তু কোনো শিডিউল ল্যাঙ্গুয়েজ নয়, কারণ কনস্টিটিউশন রেকগনাইজড নয়, এটা কনস্টিটিউশনে এটার কথা বলা নেই। তার সাথে এই লিস্টে তুমি রাজস্থানী দেখবে, রাজস্থানী একটা ডিমান্ড আছে, সেটা কিন্তু শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না। ভোজপুরি ইন্ডিয়াতে বিহারে খুব পপুলার ল্যাঙ্গুয়েজ ভোজপুরি, সেই ল্যাঙ্গুয়েজও কিন্তু সেভেন শিডিউলে নেই, এইট শিডিউলে। বাকি ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, যেমন এখানে বড়ো, বড়ো আসামের লোকেরা বলে, ডোগরি কাশ্মীরের লোকেরা বলে, এই ল্যাঙ্গুয়েজ গুলো কিছু অ্যাড হয়েছে। আমি বলেছিলাম ইনিশিয়ালি 14টা ছিল, পরে 8টা অ্যাড হচ্ছে, টোটাল হচ্ছে 22টা। 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967 সেখানে সিন্ধি অ্যাড হচ্ছে, 14টা থেকে বেড়ে হলো 15টা। 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে 1992-তে নেপালি, কঙ্কনি এবং মণিপুরি অ্যাড হচ্ছে, 15 থেকে বেড়ে হলো 18টা। আর 4টে অ্যাড হলো 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোড়ো, আসামের বোড়ো ল্যান্ডের লোকেরা বলে, ডোগরি কাশ্মীরের লোকেরা বলে, সান্থালি, সান্থালি তো তুমি পশ্চিমবঙ্গেও পাবে,
ঝাড়খণ্ডেও পাবে, ছত্তিশগড়ে কিছু পাবে, বিহারে কিছু পাবে সান্থালি, এবং অবভিয়াসলি মৈথিলি। মৈথিলি বিহারে কিছু লোকে কথা বলে, মৈথিলিতে 2003 অ্যাড হচ্ছে। টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আমাদের রয়েছে। 8 শিডিউলে এর লিস্টটা আছে, এবং তার সাথে অ্যামেন্ডমেন্টস গুলো আমাদের দেখে নিতে হবে। 9 শিডিউলটা স্পেসিফিক্যালি অ্যাড করা হচ্ছে আমাদের দেশের ল্যান্ড রিফর্মস আইনগুলোকে অ্যাড করার জন্য। আমরা জানি একসময় 1978 সালের আগে অব্দি রাইট টু প্রপার্টি ছিল আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট। ইনফ্যাক্ট রাইট টু প্রপার্টির কথা আর্টিকেল 31-এ আছে, মানে তখন ছিল বলা রাইট টু প্রপার্টি। আর আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এফ এ বলা ছিল, এবং এই দুটো মানে আর্টিকেলকে আমরা অ্যামেন্ড করছি সেটা 1978 সালে। 1978 সালে এই দুটো আর্টিকেলকে আমরা অ্যামেন্ড করছি বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। তার আগেই এগুলো মানে আমাদের কনস্টিটিউশনে ছিল। বর্তমানে এটা তো তোমরা জানো পার্ট 12-এ পার্ট হয়ে গেছে, পার্ট 12-এ এটা ঢুকে গেছে। আর্টিকেল 300 এর ভেতরে রাইট টু প্রপার্টি ঢুকে গেছে। তো একসময় রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল। আমাদের ডিপিএসপি আর্টিকেল 39 বিআরসিতে স্টেটকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমাদের যে সম্পত্তি, আমাদের যে স্টেট রিসোর্স, সেটাকে মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে। কিন্তু সেটা যখনই ভাগ করে দেওয়া যাবে বা জমিদারি পলিসি যদি নিয়ে আসা হয়, জমিদারি পলিসি যদি তুলে দেওয়া হয়, জমিদারের জমি যদি কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, 39 বিআরসি কে ইমপ্লিমেন্ট করা হয়, ন্যাশনাল রিসোর্সেস মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তখন জমিদাররা চলে যাবে সুপ্রিম কোর্টে, বলবে আমার রাইট টু প্রপার্টি ভায়োলেট হচ্ছে, কারণ আমার সম্পত্তি রাষ্ট্র নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই জমিদারি পলিসিগুলোকে তুলে দেওয়ার জন্য, ল্যান্ড রিফর্ম পলিসির জন্য জওহরলাল নেহরু সরকার 9 শিডিউল অ্যাড করেছিল। সেখানে সেই আইনগুলো থাকবে যে আইনগুলোর এগেনস্টে কোনো জুডিশিয়াল রিভিউ হবে না, যে আইনগুলোকে চ্যালেঞ্জ করে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে না। পরে সেটাকে মিস ইউজ করা হয়। আইআর কোয়েলো কেসে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে 9 শিডিউলের যে আইনগুলো অ্যাড করা হচ্ছে সেগুলোর কিন্তু জুডিশিয়াল রিভিউ হবে। কেশবানন্দা ভারতী কেসেও বলা হয়েছিল। কিন্তু মেনলি 9 শিডিউলটা অ্যাড করা হয়েছিল কিছু আইন তৈরি হবে যে আইনগুলোকে জুডিশিয়াল রিভিউ এর আওতার বাইরে আনার জন্য। কিন্তু তার জন্য একটা স্পেসিফিক কারণ আছে, এমনি করা হয়নি। করা হয়েছিল এই কারণে যাতে জমিদারি জমিদাররা, তাহলে ধরো আজকে যদি জমিদারদের থেকে জমি নেওয়া হয়, তাহলে জমিদাররা রাইট টু প্রপার্টি বলবে, রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইট বলে তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করবে। কারণ ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আর্টিকেল 32 আমাদেরকে ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার, আর্টিকেল 226 আমাদেরকে ক্ষমতা দিয়েছে হাইকোর্টে যাওয়ার। সেই যদি রাইট টু প্রপার্টি যদি থেকে যায়, তাহলে কিন্তু আলটিমেট আমাদের ল্যান্ড রিফর্ম পলিসি করা যাবে না, বা জমিদারি যে প্রথাটা সেটাকেও তোলা যাবে না। তাই জন্য 9 শিডিউলটা অ্যাড করা হয়েছিল জমিদারি প্রথাটা তোলা বা ল্যান্ড রিফর্ম পলিসির জন্য। তাই 9 শিডিউলে যে আইনগুলো আছে সেগুলোর কিন্তু জুডিশিয়াল রিভিউ হবে না, সেইটা বলে এটা হয়েছিল। আর এই 9 শিডিউল কিন্তু আমরা অ্যাড করেছিলাম ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এর মাধ্যমে। 10 শিডিউল যদি আমি বলি, 10 শিডিউলে মেনলি ডিফেকশনের কথা বলা আছে। অ্যান্টি ডিফেকশন ল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাড করা হয়েছে। রাজীব গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দলত্যাগ বিরোধী আইনের একটা লিস্ট আসে। দলত্যাগ কোন কোন ক্ষেত্রে তুমি যদি দলত্যাগ করো সেক্ষেত্রে তোমার লোকসভা বা রাজ্যসভা বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভার মেম্বারশিপ থেকে তুমি ডিসকোয়ালিফাইড হবে, তার একটা এন্টায়ার লিস্ট আছে। দলত্যাগ বিরোধী আইনগুলো কিন্তু প্রয়োগ করতে পারে লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান মানে যিনি প্রিজাইডিং অফিসার, এবং বিধানসভার ক্ষেত্রে বিধানসভা স্পিকার। তার লিস্ট 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়, সেই লিস্টটা 10 শিডিউলে আছে। 11 শিডিউল ইজ রিলেটেড টু পঞ্চায়েত। পঞ্চায়েতের যে 29টা ম্যাটার, যেটার কথা আর্টিকেল 243 জিতে বলা আছে, সেই 29টা ম্যাটার মেনলি 11 শিডিউলে আছে। তো এটাও 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়, যেটা এনফোর্স হচ্ছে 24 এপ্রিল 93। এবং এই পার্টিকুলার দিনটাকে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বলে। পিভি নরসিমহা রাও যখন ভারতের প্রেসিডেন্ট, তখন 11 শিডিউল অ্যাড করা হয় বাই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। আর যদি আমি 12 শিডিউল দেখি, সেটা অ্যাড করা হচ্ছে মিউনিসিপ্যালিটির যে আইনগুলো, এইটাতে 18টা ম্যাটার রয়েছে, এবং পঞ্চায়েতের ক্ষেত্রে 29টা ম্যাটার রয়েছে 243 জিতে। আর এইটার ক্ষেত্রে 18টা ম্যাটার রয়েছে যে আর্টিকেলে, সেটা হলো আর্টিকেল 243
ডাব্লিউ, এর ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি কথা বলা আছে। মিউনিসিপ্যালিটি আইন 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয় এবং এটাকে ভারত সরকার এনফোর্স করে 1 জুন। আর পঞ্চায়েতকে ভারত সরকার এনফোর্স করে 24 এপ্রিল 1993, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। তাহলে এগুলো আমরা একটুখানি মাথায় রাখবো। এই হলো মোটামুটি আমাদের সংবিধানের বেসিক কিছু ফিচার। তো আশা করি এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা ক্লাসটা ভালোভাবে দেখো। থ্যাংক ইউ।